গল্প মানুষের কথা বলে, গল্প জীবনের কথা বলে। প্রত্যেকটা মানুষের জীবন কাহিনী নিয়ে রচিত হয় এক একটি গল্প। তেমনি একটি গল্প আজ আপনাদের সামনে তুলে ধরছি। সাহিত্যলিপি প্রেজেন্টস নীল ফানুস, লিখেছেন তরিকুল ইসলাম। ডিভোর্সের পর আমার বোন আমাদের বাসায় এসে উঠল। ভাবলাম এবার হয়তো বোনটা একটু সুখে থাকবে, কিন্তু না, আমার সেই ধারণা ছিল পুরোপুরি ভুল। মাস পেরোতে না পেরোতেই বাড়ির পরিস্থিতি বদলে যেতে লাগলো। মার সাথে ইতির প্রায়ই কিছু না কিছু নিয়ে ঝামেলা হতে লাগলো। একটা মেয়ে তার এই চরম দুঃসময়ে নিজের মাকেই সবচেয়ে কাছে চায়, পাশে চায়। এই চাওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু আমার বোনের বেলায় হলো সম্পূর্ণ উল্টোটা। মা কেন যেন দিনকে দিন ওকে আর সহ্যই করতে পারছিল না। রোজই কিছু না কিছু নিয়ে ঝামেলা হতো। মার আচরণে ইতির চেয়ে বেশি অবাক হলাম আমি। অন্য কেউ হলে মানা যেত, কিন্তু নিজের মেয়ের এমন বিপদে মার এই আচরণ একেবারেই অপ্রত্যাশিত। ইতি রোজ রাতে দরজা বন্ধ করে কাঁদে। আমার সব ভাই বোনের মধ্যে এই বোনটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমার জন্মের পর মার মধ্যে কিছুটা মানসিক সমস্যা দেখা দেয়। তখন ডাক্তার আমাকে মার থেকে দূরে দূরে রাখতে বলে। এই জন্য আমার সব কিছুই করতো ইতি। বলতে গেলে আমি ওর কাছেই বড় হয়েছি। মার আদর, স্নেহ, ভালোবাসা সবকিছুই ওর কাছ থেকেই পেয়েছি। তাই ওর প্রতিটা সুখে যেমন আমি বেশি সুখী হই, তেমনিভাবে ওর দুঃখগুলোও আমাকে বেশি ছুঁয়ে যায়। আমি নিজেও বেকার, সবে পড়াশোনা শেষ করেছি, এখনো চাকরি বাকরি কিছু পাইনি। বাপের ঘাড়ে বসে বসে খাচ্ছি। সংসারে কোনো পয়সা কড়ি দিতে পারছি না, এই জন্য তেমন কিছু করতে বা বলতেও পারছি না। বললেও সে কথা কেউ কানে তুলছে না। বেলা বাজে 9টা। 11টায় টিএসসিতে এক ভদ্রলোকের সাথে আমার দেখা করার কথা। অনলাইন ভিত্তিক একটা বিজনেস আছে তার। সেখানে কন্টেন্ট ডেভেলপার হিসেবে পার্ট টাইম একটা কাজ নিয়ে কথা হবে তার সাথে। সোজা কথা, এই কাজ আমি পারবো কি না ভদ্রলোক সামনাসামনি তাই বাজিয়ে দেখতে চান আর কি। টিউশনি করে যা পাই তার প্রায় সবই আমার নিজের হাত খরচে চলে যায়। এখন থেকে কিছু বাড়তি টাকা দরকার ইতির জন্য। কিছু না পারি, মাসে মাসে অন্তত কিছু টাকা হাতে দিতে পারলেও ওর খুব কাজে আসবে। টাকার একটা আলাদা ক্ষমতা আছে। আব্বা 2য় শ্রেণীর একটা সরকারি চাকরি করতেন। অবসরে যাওয়ার পর সেখান থেকে মাসে মাসে কিছু টাকা আসে। সেই টাকা আর গ্রামে আমাদের কিছু জায়গা জমি আছে, তার ইজারা বাবদ যা পাই, এই দিয়ে কোনো মতে আমাদের সংসারটা চলে। পুরো মাসের বাজার খরচ, আব্বা মার ওষুধ খরচ এবং সংসারের অন্যান্য খরচ করে এই টাকা দিয়ে মাস কাবার হতে চায় না। মাস শেষে ধার দেনা করা লাগে। মুদি দোকানে বাকি পড়ে, পরের মাসের শুরুর দিকে তা শোধ করা হয়। মাস শেষে আবারও সেই বাকির ফিরিস্তি লম্বা হয়। এই চক্রটা দিনকে দিন বেড়েই চলেছে। কোনোভাবেই আর বের হতে পারছি না এখান থেকে। তার উপর এখন সব জিনিসের যা দাম বেড়েছে, তাতে ইনকাম না করলে সংসার আর কোনোভাবেই চালানো যাবে না। এর মধ্যে হুট করে সংসারে অতিরিক্ত 2 জন মানুষ স্থায়ী হওয়ার কারণে যদি কোনো অশান্তির সৃষ্টি হয়, তাহলে তাকে খুব বেশি অস্বাভাবিকও বলা চলে না। ইতির মেয়েটা ছোট, বয়স 1 বছর 2 মাস। তার জন্য দুধ কেনা লাগে। মাসে মাসে দুধ কিনতেও অনেকগুলো টাকা দরকার। এই সব সমস্যার একটাই সমাধান, সেটা হলো টাকা। এখন আমার একটা চাকরি দরকার। মাসে মাসে অনেকগুলো টাকা আসলে হয়তো অধিকাংশ সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু চাকরি তো আর মুখের কথা না যে চাইলাম আর পেয়ে গেলাম। চাকরির কয়েকটা পরীক্ষা দিয়েছি, এর মধ্যে প্রাইমারির ভাইবা আছে এই মাসে।
বাড়িতে অবশ্য জানাইনি যে প্রাইমারি রিটেনে পাশ করেছি। এই চাকরিটা হয়ে যাওয়ার ভালো সম্ভাবনা আছে। কাপড় পরছিলাম, এমন সময় ইতি রুমে আসলো। আমি বললাম, কিছু বলবি আপা? ও বলল, না তেমন কিছু না। মুখে তেমন কিছু না বললেও আমি বুঝতে পেরেছি কিছু একটা বলতেই এসেছে। আমি ঘুরে তাকালাম ওর দিকে। আমার চাঁদমুখী বোনটার মুখের দিকে তাকিয়ে বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। চেহারার সেই লাবণ্য আর নেই। মায়া মায়া চোখ দুটোর নিচে কেমন কালি পড়ে গেছে। কত রাত যে ঘুমায় না কে জানে। আমি ইতির কাঁধে হাত রেখে বললাম, আপা, রাত যখন খুব অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় তখন এতে ভয় পেতে হয় না, কারণ তার একটু পরেই সব অন্ধকার দূর করে সকালের আলো ফোটে। এখন আমরা যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি সে সমস্যা একদিন থাকবে না। আমি একটা চাকরি পেলেই তোর আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি ইতির চোখের পানি মুছে দিলাম। ও আমার বুকে ঝাঁপিয়ে পড়ল। কি আশ্চর্য ব্যাপার! ছোটবেলায় কেউ আমাকে শক্ত কিছু বললে বা খেলায় না নিলে কিংবা কোনো কারণে দুঃখ পেলে আমি সোজা এসে আপার কোলে এভাবে ঝাঁপিয়ে পড়তাম। আদর দিয়ে স্নেহ দিয়ে আপা আমার সব দুঃখ নিমিষেই ভুলিয়ে দিত। কিন্তু আমি ওর কোনো দুঃখই নিজের মধ্যে নিয়ে ওকে একটু ভালো রাখতে পারছি না। আমরা বড় হয়ে যাই কেন? ছেলেবেলায় ভালো ছিল, একজনের দুঃখ আর একজনের বুকে গিয়ে ঝেড়ে ফেলা যেত। মানি ব্যাগে হাত দিয়ে দেখলাম 320 টাকা আছে। 250 টাকা ইতির হাতে গুজে দিয়ে বললাম, বাবুর জন্য দুধ কিনিস। একটা পার্ট টাইম কাজের কথাবার্তা বলতে টিএসসি যাচ্ছি এখন, দোয়া করিস। আমার এই বোনটা আমার চেয়ে 9 বছরের বড়, তবুও ও আমার সবচেয়ে ভালো বন্ধু, কাছের বন্ধু। ওর পরে আমার আরেকটা বোন আছে, তার বিয়ে হয়েছে বাগেরহাটে, আমাদের থানার পাশের থানা মোল্লারহাটে। তার নাম সাথী। আমার ছোট একটা ভাই আছে, তার নাম শাকিল। ইন্টারমিডিয়েট পরীক্ষার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম বাসায় বসে। এক সন্ধ্যায় দেখলাম বাবার সাথে তার অফিস থেকে কয়েকজন লোক এলো। মা নাস্তা পানি জোগাড় করলো। খাওয়া দাওয়া শেষে মা আপাকে সাজিয়ে গুজিয়ে চা নিয়ে তাদের সামনে পাঠালো। এরা আসলে পাত্রী দেখতে এসেছিল। পাত্রও তাদের সাথে এসেছিল। দেখে তাদের পছন্দ হলো, আংটি পরিয়ে দিল। মুরব্বী গোছের এক লোক বলল, শুভ কাজে দেরি করে লাভ কি, আজই বরং আক্ত হয়ে যাক, পরে আয়োজন করে অনুষ্ঠান করা যাবে। এই লোকটা ছিল আব্বার অফিসের জিএম এবং সম্পর্কে পাত্রের খালু। এই লোকটাই আব্বার সাথে অফিসে বসে বিয়ের কথাবার্তা ঠিকঠাক করেছে। আমরা এর কিছুই জানতাম না, মা আর আব্বা শুধু জানতো। সেই রাতেই কাজী ডেকে বিয়ে পড়ানো হলো। এর মধ্যে এদের কয়েকজন গিয়ে এলিফ্যান্ট রোড থেকে পয়নামার বাজার সদাই কিনে আনলো। ছেলের দুলাভাই গিয়ে ছেলের মা আর বোনকে নিয়ে আসলো। তারা সাথে করে কিছু অর্নামেন্টস নিয়ে এলো। চোখের সামনে ভোজবাজির মতো ঘটে গেল বিয়েটা। আমরা সব ভাই বোন মিলে এই বিয়ের বিরোধিতা করলাম। বড় বোনের বিয়ে হবে এমন হুটহাট করে, বরকে চিনি না জানি না, তেমন কোনো খোঁজ খবরও নেওয়া হলো না। তাছাড়া কোনো আনন্দ উৎসব হবে না, এটা কিছুতেই মানা যায় না। আব্বা অসহায় দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে বলল, তোদের কাছে বাপ হয়ে আমি অনুরোধ করছি, তোরা কোনো ঝামেলা করিস না, বিয়েটা ভালোই ভালোই হয়ে যাক, নইলে আমরা সবাই খুব বিপদে পড়ব। আব্বার এই কথার কোনো অর্থ খুঁজে পেলাম না তখন। পরে অবশ্য জানতে পেরেছি আব্বা সারা জীবন কাজ করেছে ক্যাশ সেকশনে। বরাবরই সে ছিল হিসাবে পাক্কা, এক পয়সাও এদিক ওদিক হয়নি কোনোদিন। কিন্তু কিভাবে যেন অ্যাকাউন্ট সেকশন থেকে এর কয়েক মাস আগে প্রায় 3 লাখ টাকা গায়েব হয়ে গেছে। কে করেছে, কিভাবে করেছে তা কেউ জানে না। সব দায় এসে পড়লো আব্বার উপর। আব্বা সহজ সরল মানুষ দেখে সবাই তাকে চেপে ধরলো। তদন্তে আব্বার চাকরি চলে যাবে এমন একটা অবস্থা। এই পরিস্থিতিতে আব্বাকে চাকরিতে বহাল রেখেছেন তার অফিসের জিএম সাহেব, তিনি পাত্রের খালু। কথা ছিল বিয়ের পর দুই পরিবারের সুযোগ সুবিধা বুঝে একটা অনুষ্ঠান করা হবে। আত্মীয় স্বজন দাওয়াত করে খাইয়ে ধুমধাম করে তারা মেয়ে তুলে নিয়ে যাবেন। দিন যায় মাস যায়, সেই সুযোগ সুবিধা আর আসে না। আব্বাও তেমন গুরুত্ব দেয় না ব্যাপারটাতে, কারণ অর্থনৈতিক দৈন্যদশা তাকে আজীবন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছিল। আমরাও বলতে বলতে একসময় খেই হারিয়ে ফেললাম। যার সাথে আপার বিয়ে হয়েছিল তাকে আমার কখনোই ভালো লাগেনি। আমাদের প্রতি কখনো তার চোখে নিখাত স্নেহ মমতা লক্ষ্য করিনি। তারপরও শুধুমাত্র আপার জন্য যেতাম ওই বাড়িতে। কেরানীগঞ্জের হাসনাবাদে তাদের নিজেদের বাড়ি। ও বাড়ির কেউই আমাদেরকে আত্মীয় হিসেবে কখনো তেমন গুরুত্ব দেয়নি। এর কারণ সম্ভবত আব্বার অর্থনৈতিক দুরবস্থা। বিয়েতে তাদের ছেলেকে কিংবা ঘর সাজানোর মতো তেমন কিছুই দেওয়া হয়নি। তারপরও যেভাবে যা যাচ্ছিল তাতে অসুবিধা ছিল না। কিন্তু করোনার সময় দুলাভাইয়ের বিজনেস অফ হয়ে গেল। বাবুবাজারে একটা রেস্টুরেন্ট ছিল তাদের, বিজনেস বন্ধ, হাতে কাজকাম নেই। সময় বাজে কিছু বন্ধু জুটলো। আস্তে আস্তে মাদকের দিকে ঝুঁকে পড়লো। ক্যাসিনোতে যাতায়াত শুরু করলো। জমানো টাকা সব শেষ করলো অল্প দিনে। বাড়ির সবার সাথে খারাপ ব্যবহারও করলো। একে একে বিজনেসের সবকিছু বিক্রি করে দিল। বোনকে বলতো বাপের কাছ থেকে টাকা এনে দিতে, আমরা কোনো টাকা দিতে পারিনি। ঝগড়াঝাটির পর বউয়ের গায়ে হাত তোলা আরম্ভ করলো। এক সময় কথায় কথায় সে আপার গায়ে হাত তোলা শুরু করলো।
সহ্য করতে না পেরে আপা মাঝে মধ্যে আমাদের বাড়িতে চলে আসতো। পারিবারিকভাবে বসাবসি হতো, ক্ষমা চেয়ে বউ নিয়ে যেত। আবার সেই একই কাহিনী। পুলিশে কমপ্লেন করা হলো, কিন্তু তাতেও কাজের কাজ কিছুই হয়নি। পাত্রের আত্মীয় স্বজন এতটাই ক্ষমতাধর ছিল যে থানা পুলিশ আপোষ মীমাংসা ছাড়া অন্য কোনো সমাধান দিতে পারেনি। শেষমেশ সবাই মিলে তাকে রিহ্যাবে ভর্তি করলো, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। সুস্থ হয়ে বের হওয়ার কিছুদিন পর আবার যা তাই। ছেলের খালুকে বলা হলো সে পারিবারিক মিটিং করে মিটমাট করে দিয়ে ধৈর্য ধরতে বলে, কিন্তু ধৈর্য ধরতে ধরতে বোন আমার প্রায় মরার উপক্রম। কয়েকবার সুইসাইড অ্যাটেম্প করলো, সবশেষে বাধ্য হয়ে ডিভোর্সের সিদ্ধান্ত নেয়। আমরা কামরাঙ্গীর চরের একটা একতলা বাসায় থাকি। এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিক্সা ভাড়া আগে ছিল 50 টাকা। যদিও রিক্সা করে খুব কম যাওয়া আসা করেছি, কিন্তু একেবারেই যে যায়নি তা নয়। পকেটে আছে সব মিলিয়ে 70 টাকা। 50 টাকা দিয়ে রিক্সায় গেলে সব টাকা শেষ হয়ে যাবে এখানেই। বিনার জন্য একটা ফুল কিনতে হবে। প্রায় সপ্তাহখানেক পরে তার সাথে দেখা হবে আজ। একটা ফুল অবশ্যই সাথে করে নিতে হবে। লেগুনায় করে নীলক্ষেত যাওয়া যায়, ওখান থেকে হেঁটে টিএসসি যেতে বেশি সময় লাগবে না। লেগুনা স্ট্যান্ডে যেয়ে দেখি আজ তাদের আধা বেলা স্ট্রাইক চলছে। জ্বালানি তেলের দাম বাড়ার ফলে যাত্রী ভাড়া বাড়িয়েছে, কিন্তু যাত্রীরা নাকি বাড়তি ভাড়া দিতে চাচ্ছেন। এই নিয়ে ক্যাচালের এক পর্যায়ে এক যাত্রীর মার খেয়ে লেগুনার ড্রাইভারের মাথা ফেটেছে। এর প্রতিবাদে স্ট্রাইক। নিরুপায় হয়ে একটা রিক্সা ডাকলাম। রিক্সাওয়ালা মামা ভাড়া চায় 100 টাকা। তেলের দাম বাড়তি, সব জিনিসের দাম বাড়তি, সবচেয়ে বড় কথা এরা বুঝে ফেলেছে লেগুনা বন্ধ। মানুষের শেষ উপায় রিক্সা, ফট করে দাম বাড়িয়ে দিয়েছে। বাধ্য হয়ে হাঁটা শুরু করলাম। লালবাগের ভেতর দিয়ে পলাশী হয়ে জহুরুল হক হলের ভেতর দিয়ে সোজা চলে যাওয়া যাবে। হাঁটাও হলো, পয়সাও বাঁচলো। বাইরে আজ প্রচণ্ড রোদ, গরমে ঘেমে শার্ট ভিজে জবজবা অবস্থা। একটা কোক খেতে পারলে হতো, কিন্তু সেই উপায়ও নেই। 250 মিলির একটা কোকের দাম এখন 25 টাকা। হাঁটতে হাঁটতে জহুরুল হক হলের পুকুর পাড়ে গিয়ে দেখি একটা কৃষ্ণচূড়া গাছে ফুল ফুটে হুলস্থুল অবস্থা। মনে হচ্ছে যেন গাছ জুড়ে আগুন লেগে গেছে। সেই আগুনের ছায়া পড়েছে পুকুরের পানিতে। আর একটু সামনে একটা ছোট্ট কাঠগোলাপ গাছ, লাল টুকটুকে কাঠগোলাপ হয়েছে বেশ কিছু। কয়েকটা কাঠগোলাপ কুড়িয়ে পকেটে পুরলাম। বিনাকে চমকে দেওয়া যাবে এই কাঠগোলাপ দিয়ে। টিএসসি ক্যাফেটেরিয়ায় যে দেখি ওই ভাই আগে থেকেই বসে আছে। আমার ইউনিভার্সিটির সিনিয়র, পড়ালেখা শেষ করে উদ্যোক্তা হয়েছেন। তার বিজনেসে অ্যাসিস্ট করতে আমাকে নিয়োগ দিতে চান। কাজ হলো কন্টেন্ট আর গ্রাফিক্সের। ক্যাফেটেরিয়ায় বসে কিছু কাজ করে দেখালাম, তার পছন্দ হলো। পার্ট টাইম চাকরিটা কনফার্ম হলো। বেতন 8000 টাকা, ফোন এবং ইন্টারনেট খরচ বাবদ আরও 1000 টাকা। বিনাকে খবরটা দিলাম, সে খুশিতে ঝলমল করে উঠল। আপার এবং আমাদের বাসার পুরো ব্যাপারটা সে জানে, এবং এই চাকরির পরামর্শ সেই আমাকে দিয়েছে। চাকরির খোঁজটাও তারই দেওয়া। বিনা আজ জর্জেটের একটা শাড়ি পরেছে। সাদা শাড়ির উপর হলুদ আর নীল রঙের লতাপাতা, কালো ব্লাউজের উপর কি যে সুন্দর মানিয়েছে শাড়িটায় তাকে। মনে হচ্ছে অষ্টাদশী কোনো একটা পরী পথ ভুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলে এসেছে। তার কানে লাল কাঠগোলাপ গুজে দিয়ে বললাম, কাছে আসো, একটু থুথু দিয়ে দেই যাতে নজর না লাগে। সে বলল, কার নজর লাগবে? আমি বললাম, বাইরের কারোর দরকার নেই, আর একটু তাকালে আমারই নজর লেগে যাবে। যে সুন্দর লাগছে তোমাকে। এই কথায় সে হেসে গড়িয়ে পড়ছে। এত চমৎকার সেই হাসির শব্দ, বারবার মনে হয় শব্দটা রেকর্ড করে রাখতে পারলে ভালো হতো। মেয়েটা আজ কাজল পড়েছে। মনে হচ্ছে ডান চোখে যেন মায়ার পদ্মা আর বা চোখে প্রেমের যমুনা বইছে। চোখে চোখ রেখে বললাম, কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেন। বিনা বলল, তুমি লিখেছো কবিতাটা? আমি বললাম, না, সাদাত হোসাইন নামের এক কবি লিখেছে। সে না লিখলে অবশ্যই আমি লিখতাম। বিনা আমার কাঁধে মাথা রেখে বলল, তুমি অনেকদিন হলো আমার জন্য কবিতা লেখো না। আমি চমকে উঠলাম, আসলেই তো তাই। অনেকদিন কোনো কবিতা লিখি না। বক্সে করে নুডলস রান্না করে নিয়ে এসেছে বেচারি। এই জিনিসকে শুধু নুডলসও বলা যাচ্ছে না, বেহেস্তি নুডলস বা এ জাতীয় কিছু একটা বলতে পারলে হতো। এর মধ্যে মুরগির মাংস, ডিম, সবজি, গাজর সহ আরো কি কি যেন দেওয়া। মুখে দিলে স্বাদে, গন্ধে আর আরামে চোখ বুঝে যায়। মেয়েটার এই এক স্বভাব, দেখা করতে আসলে কিছু না কিছু রেঁধে আনবেই আনবে। খেয়ে দিয়ে দুইজনে চারুকলার পুকুর পাড়ে বসলাম। বাসার পরিস্থিতি সব শুনে সে বলল, প্রাইমারির চাকরিটা হলে সবাই মিলে গ্রামে চলে যাব।
চাকরির পাশাপাশি পার্ট টাইম এই কাজটাও করা যাবে। বাগেরহাটে আমাদের যে জায়গা জমি আছে ওগুলো ছাড়িয়ে নিয়ে মাছের প্রজেক্ট করব। উপরে মাচাং করে হাঁস মুরগির ফার্ম হবে, নিচে থাকবে মাছ। প্রজেক্টের চারপাশে থাকবে সব রকম শাকসবজির চাষ। প্রাথমিকভাবে 2টা গরু পালা হবে, একটা গাই গরু আর একটা ষাঁড়। পর্যায়ক্রমে পরিধি বাড়বে। এই কাজে আমাকে সহযোগিতা করবে বিনা আর বড় আপা। এতে করে আপা নিজেকে ব্যস্ত রাখার একটা উপলক্ষ খুঁজে পাবে। এর পাশাপাশি সম্ভব হলে অনলাইন ভিত্তিক একটা বিজনেস দাঁড় করানো যায় বাগেরহাটের ট্রেডিশনাল কোনো পণ্যের। সেই বিজনেস চাইলে আপাকেও দিয়ে দেওয়া যায়, সবকিছু শিখিয়ে দিবে বিনা। কারণ অনলাইন ভিত্তিক বিজনেস বিনা অনেক আগে থেকেই করছে, এখনো করছে। এই লাইনে তার খুব ভালো অভিজ্ঞতা আছে। শাকসবজি, তরিতরকারি, মাছ মাংস কিছুই বাহির থেকে কিনে আনতে হবে না। বিল থেকে পাওয়া ভাগের ধানে বছরের চাল হয়ে যাবে। সব মিলিয়ে সম্মিলিত প্রচেষ্টায় খুব অল্পতেই অভাবকে ঝেঁটিয়ে বিদায় করা যাবে। আর অভাব দূর হলে পারিবারিক অশান্তি নিমিষেই দূর হয়ে যাবে। বিনা আর আমার সম্পর্কের কথা বাড়ির সবাই জানে। ও থাকে নির্ঘেত কর্মজীবী মহিলা হোস্টেলে। ওর বাবা মা নেই, মামা মামির কাছে মানুষ হয়েছে। তাদেরও এ বিয়েতে আপত্তি নেই, আমার বাড়িতেও কারোর আপত্তি নেই। চিন্তা করেছি যেদিন চাকরি পাবো সেদিনই কাজী অফিসে গিয়ে বিয়ে করে ওকে বাসায় নিয়ে যাব, হোস্টেল বাদ। আমি চোখ বন্ধ করে বিনার পরিকল্পনাগুলো বাস্তবে দেখতে পাচ্ছি। দেখছি আপা সারাদিন হাঁস মুরগির ফার্মে ছোটাছুটি করছে। অনলাইন বিজনেস নিয়ে তার ব্যস্ততার সীমা নেই। আব্বা মা ইতির মেয়েকে নিয়ে সুখের সময় পার করছে। মার সাথে ইতির সম্পর্কটা আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। আমি নিশ্চিত বিনা যদি আমার পাশে থাকে তাহলে ও যা যা বলেছে তা বাস্তবে রূপ নিবেই নিবে। ও হচ্ছে কচ্ছপ স্বভাবের মেয়ে, একবার যা বলে তা করেই ছাড়ে। আর ওর বুদ্ধি খুব পরিষ্কার, ওর ওপর আমার শতভাগ আস্থা আছে। এইসব ভাবতে ভাবতে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। মাগরিবের আজানে ভাবনায় সেট পড়ল। দেখি বিনা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আজানের জন্য সে মাথায় শাড়ির আঁচল তুলে দিয়েছিল, এখনো আছে। তাকে বউ বউ লাগছে, ইচ্ছে করছে হাত বাড়িয়ে ছুঁয়ে দেই। অনেক কষ্টে ইচ্ছেটাকে সংবরণ করলাম। চারুকলা থেকে বের হয়ে ছবির হাট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যান হয়ে হাঁটতে হাঁটতে কালীবাড়ির গেট দিয়ে বের হয়ে গেলাম কার্জনে। সেখান থেকে হেঁটে ডাকসুতে। রাতের খাবার শুরু হয়ে গেছে বেশ আগেই। অনেকদিন ডাকসুর 20 টাকার ভাত তরকারি খাওয়া হয় না। ছাত্রছাত্রীরা লাইন দিয়ে টোকেন নিয়ে খাচ্ছিল, আমরাও খেলাম। কলা ভবন হয়ে মল চত্বর দিয়ে বের হয়ে হাঁটতে হাঁটতে ওর হোস্টেলে গেলাম পৌঁছে দিতে। এই সময়টাতে আমার খারাপ লাগে, ওকে রেখে আসতে ইচ্ছে করে না, হাত ছাড়তে মন চায় না। ইচ্ছে করে আলতো করে হাতটা ধরে হাঁটতে হাঁটতে কাটিয়ে দেই ছোট্ট একটা জীবন। হোস্টেলের গেটের পাশে আজ পুরোপুরি ফাঁকা। গেট দিয়ে ঢোকার আগে ও পাশ থেকে কিছু টাকা বের করে আমার পকেটে গুঁজে দিল। আপা আমাদের সংসারে আসার পর থেকেও এই কাজটা করে। অনলাইন বিজনেস থেকে যা ইনকাম হয় সেখান থেকে আমার জন্য আলাদা করে রাখে। এই টাকা নিতে আমার খুব সংকোচ বোধ হয়, অনেকবার দিতে না করেছি, তবুও দেয়। সে বলে এটা নাকি আমার কাছে জমা রাখছে, বিয়ের পর একবারে নিবে। ওকে রেখে রাস্তায় নেমে হাঁটা আরম্ভ করলাম। না গুনেও বলা যাচ্ছে পকেটে অনেকগুলো টাকা আছে। বাবুর জন্য চকবাজার থেকে কয়েকটা খেলনা নেওয়া যায়, আপার জন্য কিছু একটা নেওয়া যায়। উপহার পেলে তার মন ভালো হবে। সিদ্ধান্ত নিলাম 1 লিটারের একটা ভ্যানিলা আইসক্রিম নিয়ে যাব। এটা ওর অনেক পছন্দের। আকাশে কেমন মেঘ করেছে, বাতাস বন্ধ হয়ে গেছে। গুমোট একটা ব্যবসা গরম শুরু হয়েছে। আজিমপুর মোড় পর্যন্ত আসতেই বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়া শুরু হলো। ভ্যানে করে সবজি বিক্রি করা একজন হকারের কাছ থেকে একটা পলিথিন নিয়ে তাতে মোবাইল আর মানিব্যাগ ঢুকিয়ে পকেটে রেখে আবার হাঁটা শুরু করলাম। চিন্তা করলাম বাসায় যে আপাকে বাবুর খেলনা আর আইসক্রিমটা দিয়ে প্রথমে পার্ট টাইম চাকরির খবরটা দিব, তারপর বিনার সব প্ল্যান খুলে বলবো। তাকে বুকে জড়িয়ে ধরে বলবো, আপা তোকে যে আমি ঠিক কতটা ভালোবাসি তা তুই কোনোদিনও বুঝতে পারবি না। আর অল্প কয়টা দিন সময় দে, তোর সব কষ্ট দূর করে দিব। আবার আমরা সুখের পৃথিবীতে ফিরে যাব। এই সব ভাবতে ভাবতে বাড়ির প্রায় কাছাকাছি চলে এলাম। রাত বাজে 12:30। এত রাতে আমাদের বাসায় কখনো আলো জ্বলে না, বিশেষ করে বাইরের লাইটটা তো নাই, বিদ্যুতের যা দাম। আর একটু কাছাকাছি গিয়ে দেখলাম গেটের ভিতরে অনেক মানুষ। গেট দিয়ে ভিতরে ঢুকতেই আমার ছোট ভাইটা ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া বড়াপা বিষ খেয়ে আত্মহত্যা করেছে। হঠাৎ করে আমার পার নিচ থেকে যেন সব মাটি সরে গেল। আকাশটা যেন ভেঙে আমার ঠিক মাথার উপর পড়ল। হুট করেই যেন নিঃশ্বাস ফুরিয়ে গেল। খেলনা আর আইসক্রিমের ব্যাগ ফেলে আমি ঘরে ঢুকলাম। মেঝেতে আপা আর ওর মেয়েকে শুইয়ে রাখা হয়েছে। পা থেকে মাথা পর্যন্ত একটা বিছনার চাদর দিয়ে ঢাকা। আমি মাথা থেকে চাদরটা সরালাম। মনে হলো ও আমাকে বলছে, বাবু এত সুন্দর পৃথিবী ছেড়ে যেতে মোটেও ইচ্ছা করছিল না আমার, কিন্তু কি করব বল, পৃথিবীটাই যে আমার জন্য অনেক বড় নরক হয়ে গিয়েছিল। তারপরও আর কটা দিন একটু হাসি আনন্দে তোদের সাথে কাটানোর ইচ্ছে ছিল। আর কেউ না হোক, তুই কেন আমার কষ্টগুলো তোর বুকে নিয়ে আমাকে বাঁচিয়ে রাখতে পারলি না? কেন পারলি না ভাই আমার? মুখের উপর চাদরটা টেনে দিয়ে ঘর থেকে বের হয়ে আসলাম। আবারও বৃষ্টি নেমেছে।
গেট দিয়ে রাস্তায় নেমে এলাম। কোথায় যাচ্ছি জানি না। কিছুক্ষণ হাঁটার পর মনে হলো আমি একা হাঁটছি না। আমার ডান পাশে বিনা আর বাঁ পাশে আপা হাঁটছে। বারবার আপার হাত ছেড়ে ওর মেয়েটা আমার সামনে চলে যাচ্ছে। আকাশ থেকে বৃষ্টির বদলে সাদা তুলোর মতো বরফের ফুল ঝরছে। ও ছোটাছুটি করে সেই ফুল কুড়াচ্ছে। বিনা বলল, চলো বাড়ি ফিরে যাই। হাঁস মুরগির ফার্মের দরজা দিতে হবে, গোয়ালে আলো জেলে গরুর মশারি খাটাতে হবে। সন্ধ্যা মিলিয়ে যাচ্ছে। আমি বললাম, আজ আমি আর কোথাও যাব না।